এই ভিডিওতে দেখাবো এই ধরনের সুন্দর সুন্দর বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। আগে বললেই তো হতো, একটু চেষ্টা করলেই তো হতো, আমাকে জিজ্ঞাসা করলেই তো হতো, একবার ফোন করলেই তো হতো। খুব প্র্যাকটিক্যাল কথা, প্রতিদিনের কথা, প্রতিদিন এই ধরনের কথা বলা হয়। তাহলে এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে দেখে নাও। প্রথমে জেনে নাও এই বাক্যগুলোর মধ্যে দিয়ে কি বোঝানো হচ্ছে। এই বাক্যগুলোর মধ্যে দিয়ে একটা আফসোস, একটা অনুশোচনা এবং একটা ইচ্ছে, যেটা সহজে হতে পারতো কিন্তু হয়নি। এবং এই আফসোস, ইচ্ছে, অনুশোচনা বা ইচ্ছে, এগুলো অতীতের, মানে অতীতে কাজটা হতে পারতো কিন্তু হয়নি, অতীতে কাজটা হতে পারতো কিন্তু হয়নি। তাহলে বাক্যগুলোকে তোমরা যদি ইংলিশে বলতে চাও তাহলে কিভাবে বলবে? বাক্যই কিন্তু পাস্ট টেন্সের ওপর আছে, ঠিক আছে? মানে পাস্ট টেন্সের ওপর একটা ইচ্ছে, এবং সেই ইচ্ছেগুলো পূরণ হয়নি, ইচ্ছেগুলো সহজে হতে পারতো কিন্তু হয়নি, তার জন্য আফসোস, অনুশোচনা হচ্ছে, এবং তখন এইভাবে বলছে। তাহলে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে তোমরা ইংলিশে বলবে। ইফ অনলি, এইটাকে ইউজ করো, তারপরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিটি, ঠিক আছে? এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এইভাবে কিন্তু মানে এই স্ট্রাকচার ধরে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে, কারণ প্রত্যেকটা দিয়েই অনুশোচনা, আফসোস বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে আগে বললেই তো, তার মানে আমি ধরে নিচ্ছি ও আগে বলতে পারতো বা ওর আগে বলা দরকার ছিল, এরকম একটা। তাহলে ইফ অনলি, এই যে ইফ অনলি দিয়ে আমরা বাক্যগুলোর উপর একটা কিন্তু জোর দিচ্ছি, ঠিক আছে? ইফ অনলি হি হ্যাড টোল্ড, হি হ্যাড সেড, হি হ্যাড সেড ইট আর্লিয়ার, ঠিক আছে? ইফ অনলি হি হ্যাড সেড ইট আর্লিয়ার, আগে বললেই তো হতো। ইফ অনলি হি হ্যাড সেড ইট আর্লিয়ার, এখানে সেড এর পর একটা অবজেক্ট দিয়ে নিয়েছি, একটু চেষ্টা করলেই তো হতো। একইভাবে ইফ অনলি, এখানে প্রতি ক্ষেত্রে সাবজেক্টটাকে হি ধরতে পারো বা সাবজেক্টটাকে চেঞ্জ করতে পারো, একটু চেষ্টা করলেই তো হতো। আমি যদি ভেবে নিই যে কথাটা আমি ওদেরকে উদ্দেশ্য করে বলছি, যে ওদের একটু চেষ্টা করলে হতো। ইফ অনলি দে হ্যাড, ইফ অনলি দে হ্যাড ট্রাইড, ইফ অনলি দে হ্যাড ট্রাইড এ লিটল, ঠিক আছে? খুব সহজ বাক্য। ইফ অনলি দে হ্যাড ট্রাইড লিটল, একটু চেষ্টা করলেই তো হতো। পরে আমাকে জিজ্ঞাসা করলেই তো হতো, মানে আমি ওকে জিজ্ঞাসা করছি, মানে ও করতে পারতো আমাকে জিজ্ঞাসা। তাহলে ইফ অনলি, ইফ অনলি হি হ্যাড আস্কড মি, ঠিক আছে? এই ইফ অনলি ব্যবহার করে বাক্যগুলোর উপর কিন্তু আমি জোর দিচ্ছি, আমার যে অনুশোচনা বা আফসোস, এই সেন্সটার উপর, এই ফিলিংসটার উপর আমি কিন্তু জোর দিচ্ছি। বাক্যগুলোকে তোমরা অন্যভাবেও কিন্তু তৈরি করতে পারো, কিন্তু ফর দ্য সেক অফ এমফ্যাসিস, মানে জোর দেওয়ার জন্য আমি আমি জোর দিচ্ছি কিসের উপর? আমার ফিলিংসটা কি না, অনুশোচনা, আমার আফসোস হচ্ছে, তো সেই আফসোস বা অনুশোচনার উপর জোর দেওয়ার জন্য ইফ অনলি কিন্তু ইউজ করছি, ঠিক আছে? তাহলে ইফ অনলি হি হ্যাড আস্কড মি, আমাকে জিজ্ঞাসা করলেই তো হতো। খুব প্র্যাকটিক্যাল কথা, একবার ফোন করলেই তো হতো। একইভাবে ইফ অনলি, ইফ অনলি, এখানে আমি সাবজেক্টটাকে তুমি যদি ধরে নিই, তোমার একবার ফোন করলেই তো হতো। ইফ অনলি ইউ হ্যাড, if only you had called me, ঠিক আছে? if only you had called me, একবার ফোন করলেই তো হতো।
বোঝা গেল? তাহলে এই ধরনের অতি পরিচিত খুবই প্র্যাকটিক্যাল বাংলা বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। বাক্যগুলোর মধ্যে দিয়ে অনুশোচনা আফসোস দুটোই বোঝানো হচ্ছে, এবং অনুশোচনা এবং আফসোস এই দুটো ফিলিংসের উপর জোর দেয়া হচ্ছে, এবং সেই কারণে এই ইফ অনলি এটাকে ইউজ করা হচ্ছে। বাক্যগুলোকে তোমরা অন্যভাবেও তৈরি করতে পারো, বাট আমি আগেও বলেছি ফর দ্য সেক অফ এমফ্যাসিস ইউ হ্যাভ টু ইউজ ইফ অনলি। ঠিক আছে? তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে তোমাদের এই রকম ভাবে বলতে হবে।